আজকে আমাদের এই লাইভ সেশনটা হলো মলিকমের যত দর্শক আছে যারা বা নতুন উদ্যোক্তা আছে, চিন্তা করছেন ব্যবসা শুরু করবেন বা ব্যবসার গ্রোথ নিয়ে ভাবছেন, তাদের জন্য আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটা, যেখানে ব্যবসার গ্রোথ বা এ রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন আছে আমরা শুরুর দিকে শুনতে চাই। হ্যালো। হুম, আমরা শুনতেছি। সো হ্যালো, আপনার শোনা যাচ্ছে আমাদেরকে, স্যার? জি জি হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনারা হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ স্যার, এখন শুনতে পারছি। ওকে, ঠিক আছে। আমাদের তো মাত্র লাইভটা শুরু হলো, একজন পার্টিসিপেন্ট মনে হয় হুম। জয়েন করেছে। আপনি আমাদের যে কোনো পার্টিসিপেন্ট যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের লাইভটি সম্পূর্ণ শুরুই হচ্ছে আপনাদের যারা উদ্যোক্তা আছে বা নতুন ব্যবসায়ী আছেন বা যারা বিজনেস করতে চাচ্ছেন, তাদের মনে যে সকল প্রশ্ন আছে বা যে সকল বাধা বা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের এই মার্কেটের পার্সপেক্টিভে, তাদেরকে হেল্প করা, তাদেরকে গাইড করা যে কিভাবে তারা একটা প্রফিটেবল বিজনেস স্টার্ট করতে পারে 2026 সালে। হ্যালো। হ্যাঁ মিনহাজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, মাঝখানে একটু নেট কানেকশনের কারণে শোনা যায়নি। আচ্ছা, আচ্ছা, তাহলে কি আমরা এখন আমাদের, শুরু করব? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ইন্ট্রো দিয়ে শুরু করেন, সমস্যা নেই, ঠিক আছে। এবং হচ্ছে যে আপনি যে মানে আমাদের যে প্রসেস বা কি উদ্দেশ্যে বা ইউজাররা কি পাবে বা কমেন্টে, আমাদের দেখতে পাচ্ছি যে 3 জন ইউজার দেখতেছে হুম। আমাদেরকে, ঠিক আছে। আরো পার্টিসিপেন্ট হয়তো জয়েন করবে, মাত্র তো শুরু করলাম আমরা, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের জন্য একটা ফ্রুটফুল সেশন হয় এবং ক্লায়েন্ট মানে যারা আর কি আমাদের পেজে আছেন বা যারা জয়েন করবেন বা যে সকল ভাই বোনেরা আছেন যারা বিজনেস করতেছেন বা বিজনেস করবেন ভাবছেন, তারা যেন একটা ফ্রুটফুল একটা ডেলিভারি পায়, ওই জিনিসটা আমরা এনশিওর করব। আমি সৈকত ভাইকে জয়েন করার চেষ্টা করছি, আপনি মানে সেশনটা একটু কন্টিনিউ করেন। সৈকত ভাই এবং নাইন, আমি দুইজনকে জয়েন করানোর চেষ্টা করছি। আচ্ছা, আজকে আসসালামু আলাইকুম সবাইকে যারা জয়েন করেছেন। আজকে আমাদের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্যই হলো যারা নতুন উদ্যোক্তা এবং ব্যবসার গ্রোথ নিয়ে ভাবছেন। এই 2026 সালে আপনি শুরু করতে চাচ্ছেন, এর জন্য অনেক প্রশ্নই থাকে মনে, কাউকে জিজ্ঞেস করতে পারেন না বা কারো সাথে শেয়ার করতে পারছেন না। এইসব প্রশ্নের আজকে উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে আছে এক্সপার্ট বা বিজনেস এক্সপার্ট বলতে পারেন, মার্কেটিং এক্সপার্ট বলতে পারেন, মিজানুর রহমান স্যার। উনি কোডমলির বর্তমানে এখন আছেন মার্কেটিং এক্সপার্ট হিসেবে। হ্যালো। হুম, জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ। আর আমরা শুনতে তার পাচ্ছি, সাথে আমরাই কথা পরবর্তী। বলবো, ঠিক আছে। যারা ইউজার থাকে তারা হচ্ছে যে আমাদেরকে কমেন্টে হচ্ছে যে অ্যান্সার করবে। ওনাদের জন্য বললাম যে ওনারা কমেন্টে অ্যান্সার করতে পারে বা কোশ্চেন করতে পারে। কোশ্চেন করবে, হ্যাঁ। আমাদের সাথে পরবর্তীতে আরো যুক্ত হতে পারে সৈকত আহমেদ স্যার। উনি হলো আমাদের কোডমলির একজন বিজনেস সেলস গ্রোথ ডিপার্টমেন্টের স্পেশালিস্ট। আর বিজনেস গ্রোথ। হ্যাঁ, হ্যাঁ। এবং তাহলে আমাদের স্যার সাথে প্রথম। আরো জয়েন হবে হচ্ছে নাইন, ঠিক আছে, যে হচ্ছে যে হুম। মলিকম সাপোর্ট এবং মলিকম সাপোর্টের এবং টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। যেও আমাদের সাথে যুক্ত হবে যে কিভাবে হচ্ছে যে আমরা আমাদের বিজনেস গ্রোথ এনশিওর করতে পারি বা মলিকম ফিচার গুলো কিভাবে বিজনেস গ্রোথের জন্য কাজে লাগে। ওকে। হুম, ঠিক তো আছে। আপনি 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 যে কোনো কিছু দিয়ে শুরু করেন। আপনি তো মিনহাজ অনেকদিন ধরে কাজ করতেছেন মলিকম বা ই কমার্স উদ্যোক্তাদের, হুম। ঠিক আছে, গ্রোথের হেল্পের জন্য। তো আপনার কি মনে হয় যে উদ্যোক্তারা বেসিক্যালি কোথায় হচ্ছে যে তারা কনফিউশন থাকে বা কোন জায়গাটা তারা হচ্ছে যে একটা শুরু করার জন্য, বিজনেস শুরু করার জন্য কোন জায়গাটা মানে তাদেরকে সবচেয়ে বেশি কনফিউশন থাকে? এটা কি তাদের ইনভেস্টমেন্ট, তাদের ফেসবুক পেজ, নাকি ফেসবুক অ্যাড, তাদের ওয়েবসাইট? কোন জিনিসগুলা মানুষের আসলে প্রথমে আহ, মানে প্রথম অবস্থায় কোন জিনিসগুলো নিয়ে মানুষ কনফিউজ থাকে? বা আপনি তো কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন দীর্ঘদিন, হুম। সো এই ব্যাপারগুলোতে আপনার কি কোনো অপিনিয়ন আছে? মানে আমি বা এই ব্যাপার, যতগুলা কনজিউমার দেখেছি বা ই কমার্স ব্যবসায়ী বা উদ্যোক্তা দেখেছি, ওনাদের হুম, সর্বপ্রথম সমস্যাই হলো ওনাদের মানে কি প্রোডাক্ট বিক্রি করবে বা কোন প্রোডাক্ট নিয়ে শুরু করলে অনেক ভালো হয়। ওনারা অনেক সময় চায় কি, মানে জলদি গ্রোথের জন্য, যাতে জলদি বিজনেসটা এক্সপেন্ড করতে পারে। এখন এইটার সলিউশনটা কি, মানে কেমন টাইপের প্রোডাক্ট নিয়ে শুরু করা ভালো বা কেমন প্রোডাক্ট বা মার্কেট আমাদের মানে ভালো একটা ফলাফল দিতে পারে ই কমার্স ব্যবসার জন্য?
এটা হলো মানে ই কমার্স ব্যবসায়ীদের প্রথমে একটা ধাক্কার পর্যায়ে। হুম। হ্যালো। হুম। আমি শুনতেছি শুনতেছি। জি, আপনি হুম। বলুন। এই যে এই সমস্যাটা থেকে বেরোয়ার জন্যই অনেকজন অনেকজনকে কোয়েশ্চেন করে থাকে উদ্যোক্তারা, যে মানে কোন প্রোডাক্ট নিয়ে শুরু করা ভালো। কিন্তু আমি মনে করি যে কোনো প্রোডাক্ট নিশ্চিত করার পূর্বে আমাদের উচিত ওইটা নিয়ে মার্কেট রিসার্চ করা, বা এরকম কিছু টাইপের কাজ আছে যেগুলো মনে করেন প্রোডাক্ট ইনশিওর করার আগে করা উচিত। স্যার, আপনাদের এতে মানে মন্তব্যটা কি হয়, যে মানে কিভাবে শুরু করা উচিত বা কোন প্রোডাক্ট নিয়ে শুরু করা উচিত? ওকে, ঠিক আছে। তো আমি আমার জায়গা থেকে বলছি যে আমার মনে হয় কি, যে যে কোনো বিজনেস শুরু করার আগে তার প্রথমে তার নিজস্ব যেই মানে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিটা প্রথমে হচ্ছে যে তাদের চিন্তা করা উচিত যে হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট এমন কত। এখন সাপোজ হচ্ছে যে কেউ অনেক হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। এখন আমি চাইলেও তো আমার হয়তো বাজেট একটু সীমিত, ঠিক আছে, আমি চাইলেও তুই হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না। আসলে ইকোনমিক্সে একটা কথা আছে যে সাপ্লাই ক্রিয়েট ইটস ওন ডিমান্ড। মানে হচ্ছে যে আমি যখন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবো, এটা যদি প্রপারলি আমি অপটিমাইজ করতে পারি, ব্র্যান্ডিং করতে পারি, মার্কেটিং করতে পারি, আমার চ্যানেলগুলা, কাস্টমার জার্নির যে চ্যানেল বা কনভার্সন চ্যানেলগুলা বা মিডিয়া চ্যানেলগুলা আমি যদি প্রপারলি অপটিমাইজ করতে পারি, আই থিংক আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে ভালো করা সম্ভব। আসলে আপনি একটা জিনিস দেখলে দেখবেন যে এই যে মানুষজন এখন বলে যে এআই আসার ফলে অনেক মানুষের চাকরি চলে যাবে, আসলে ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এআই অ্যাডopশন না করতে বলে অনেক মানুষের চাকরি চলে যাবে। যেমন প্রথম যখন আমাদের দেশে কম্পিউটার সিস্টেমটা আসছে টাইপিং এর জন্য, তখন অনেক মানুষ কিন্তু ভয় পেয়েছে, যারা টাইপ রাইটারে কাজ করতো তাদের হচ্ছে যে জব চলে যাবে, জব চলে যাবে। হ্যাঁ, যারা কম্পিউটারে অ্যাডপ্ট করতে পারেনি তারা কিন্তু হারিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ধরা গেছে যারা হচ্ছে যে আমাদের এই কম্পিউটার সিস্টেমটা অ্যাডপ্ট করছে তারা কিন্তু টিকে গেছে, তাই না? তো কোনো প্রোডাক্টই খারাপ প্রোডাক্ট না যদি আপনি প্রপারলি ব্র্যান্ডিং, মার্কেটিং বা আপনার সেলস চ্যানেলগুলো বা আপনার ইউজারকে বুঝে, আপনার কাস্টমারকে প্রপারলি বুঝে আপনি যদি তাদেরকে প্রপারলি যদি সার্ভ করতে পারেন বা আপনার সার্ভিসটা তাদের কাছে শোকেস করতে পারেন। তাছাড়া বর্তমানে আমাদের যে অ্যান্ড্রোমেটার যে সময়টা, অ্যান্ড্রোমেটার সময়ে মানে আমাদের তো বেশিরভাগ বাংলাদেশে মানুষজন হচ্ছে যে ই কমার্স শুরু করার সাথে সাথে ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ, স্বাভাবিক, কারণ হচ্ছে যে আমাদের একটা ফেসবুক পেজের দরকার হয়। তো ফেসবুক পেজের দরকার হয় এবং ফেসবুকে একই সাথে হচ্ছে যে অ্যাডস অ্যাডস এর প্রয়োজন হয় বা বুস্টিং এর প্রয়োজন হয়। তো সেখানে অ্যান্ড্রোমেটার যে আপডেটটা, সেখানে হচ্ছে যে মানুষের, আমাদের এখন কিন্তু বর্তমানে ক্রিয়েটিভ নিয়ে খেলা। মানে ক্রিয়েটিভ নিয়ে খেলা বলতে যে আমাদের হচ্ছে যে কন্টেন্টটা এরকম পার্সপেক্টিভের হইতে হবে যে হচ্ছে যে আমাদের প্রপারলি যেন ইউজাররা আমাদের বিজনেস সম্পর্কে একটা ধারণা রাখে, যে আমাদের বিজনেসটা ট্রাস্টওয়ার্দি, তারা যেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখে, প্রোডাক্টের কোয়ালিটি যেন এনশিওর থাকে। এবং অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমাদের মানে উদ্যোক্তাদের উচিত এখানে হচ্ছে যে প্রত্যেকটা আইটেম, মানে তারা যেটা যেটা প্রমিস করতেছে কাস্টমারের কাছে যে এই প্রোডাক্টটার এই কোয়ালিটি সে পাবে, এইভাবে যাবে, এতদিনের মধ্যে সে ডেলিভারি পাবে, তার যদি কোনো কারণে সমস্যা হয় সেটা রিটার্ন পলিসি কি, এই সকল ব্যাপারগুলো যদি সে ডিফাইন করে রাখে এবং প্রপারলি যদি ইউজারকে বা তার কাস্টমারকে যদি সার্ভিসটা প্রপারলি দিতে পারে, আই থিংক যে কোনো প্রোডাক্ট নিয়েই তার বিজনেস করা সম্ভব। আসলে উইনিং প্রোডাক্টটা না বর্তমানে একটা মিথের মতো, যে হচ্ছে যে উইনিং প্রোডাক্ট এইটা, ওই বেসলো এটা উইনিং প্রোডাক্ট। আসলে দেখেন, পৃথিবীতে প্রোডাক্টের কোনো অভাব নাই, পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। সকল প্রোডাক্টে কিন্তু কেউ না কেউ সেল করতেছে। আজকে আমি যদি একটা প্রোডাক্ট সেল করতে না পারি, তার মানে এইটা না যে সেই প্রোডাক্টটা খারাপ। ঠিক আছে, উইনিং প্রোডাক্টের যে ধারণাটা আমাদের আসলে গুরুরা বলে বা বোঝানোর চেষ্টা করে, আসলে এটা আমার কাছে একটা মানে মনে হচ্ছে যে একটা নয়েজের মতো কাইন্ড অফ। ঠিক আছে, যে যেখানে মানুষজন আসলে একটু ওভার হাইপ করে বা তাদের কোর্স বা তাদের হচ্ছে যে ম্যাটেরিয়াল সেল করার জন্য উইনিং প্রোডাক্ট বলে। হ্যাঁ, ডেফিনেটলি আমার ভালো প্রোডাক্ট সিলেকশন একটা স্মার্ট চয়েস, বাট যে কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে আমাদের সার্ভিসটা দিতে পারি আমরা। ঠিক আছে, আর মার্কেটে কিন্তু আপনি দেখবেন যে ভালো করে যে প্রচুর ফ্যাশন আইটেমের প্রোডাক্ট আছে, কেউ মেন্স প্রোডাক্ট সেল করে, কেউ উইমেন্স প্রোডাক্ট সেল করে। ঠিক আছে, সো এখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। কম্পিটিশন বেশি থাকলে যেটা হয় যে আমাদের হয়তো অ্যাড খরচ একটু বাড়াইতে হয় বা অপটিমাইজেশনের জায়গাটা আরো বেশি ফোকাস দিতে হয়। ঠিক আছে, তো তার মানে এটা না যে আমি এখন আজকে যদি ফ্যাশন নিয়ে কাজ করতে যাই, বা ছেলে বা মেয়ে যেটাই হোক, যে আমার জিনিসটা ফেল করবে। হ্যাঁ, হইতে পারে যে আমার কম্পিটিটর রিসার্চ করে বা মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমার কিছু খরচ বেশি হইতে পারে, আমার স্ট্র্যাটেজি চেঞ্জ হইতে পারে, আমার অফার ডিজাইনে চেঞ্জ হইতে পারে, বাট পুরাপুরি জিনিসটা প্রপারলি অপটিমাইজ করতে পারলে যে কোনো বিজনেস নিয়ে ভালো করা সম্ভব বলে আমি মনে করি। হুম।
এদিকে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, যেরকম মানে হুম। কোনো প্রোডাক্ট নিয়ে নতুন ব্যবসা শুরু করলো, কিন্তু অনেকজনের মধ্যে মানে মাথায় চিন্তা ঘুরে যে আমি প্রথমে ওয়েবসাইট নিব না, তারপর হলো মানে কোনো টেকনিক্যাল সাপোর্ট নিব না। উনি কি করেন যে ফেসবুক পেজের মাধ্যমে মানে অনেক প্রোডাক্ট বেচার বা বিক্রি করার চেষ্টা করে। তাহলে উনাদের জন্য কোনো মানে আছে, টিপস আছে যে মানে কোনটা ভালো হবে, এফ কমার্স নাকি ই কমার্স? হ্যাঁ, এফ কমার্সের ব্যাপারটা যারা ফেসবুক পেজ নিয়ে করে, মানে এফ কমার্স তো আসি ভালো, এফ কমার্স একটা ওল্ড কনসেপ্ট। আর ই কমার্সের কনসেপ্টটা হয় হচ্ছে আমাদের পুরোপুরি ওয়েবসাইট কেন্দ্রিক বর্তমানে। কারণ ফেসবুকে পেজের মাধ্যমে অনেকের বাজেটের লিমিটেশন থাকে বা অনেকে অনেক টেকনিক্যাল নলেজ থাকে না, যেই জন্য অনেকে ভাবে যে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ দিয়ে শুরু করব, আমার ছোট পরিসরে শুরু করি, তারপরে আমি যদি কিছু গ্রো করতে পারি তারপরে আমি ওয়েবসাইট বা আরো বড় সেট আপ বা আরো কোনো অটোমেশন থাকলে সেই সব অটোমেশনের ভিতরে যাব। কিন্তু আমার এখানে কথা হচ্ছে কি, ফেসবুক পেজের মাধ্যমে আসলে শুরু করার মানে বর্তমানে ফেসবুক পেজ দিয়ে আমরা শুরু করতে পারি, ফেসবুক পেজ একটা চ্যানেল, বাট হচ্ছে যে ফেসবুক পেজের মাধ্যমে একটা বিজনেস গ্রো করা বা স্কেলিং করা সম্ভব না কখনোই। কারণ হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা আমার ইউজারের বিহেভিয়ার আমি জানতে পারি, যেটা ফেসবুক পেজ আমাকে সেই ইনফরমেশনটা দিবে না। আমার অনেক লিমিটেশন চলে আসে। আসলে দেখেন একটা জিনিস, আপনি হচ্ছে যে ফেসবুক পেজের মাধ্যমে আপনি হয়তো একটা বিজনেস দাঁড় করালেন, আজকে কিছু বুস্টিং করলেন, কিছু মেসেজ পেলেন, কিন্তু আসলে না এই কারা মেসেজ করলো, ঠিক আছে, তারপর তাদেরকে কতক্ষণ আপনি নার্চার করবেন, তাদেরকে কিভাবে রিটার্গেটিং অ্যাড তাদের সামনে প্লেস করবেন, ঠিক আছে, এই পুরো ব্যাপারটা কিন্তু মানে পুরোপুরি ভেগ, মানে অস্পষ্ট থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে যে বর্তমান সময়টা হচ্ছে যে ডেটা ড্রিভেন একটা যুগ চলতেছে। এই যে ফেসবুকের অ্যান্ড্রোমেটা আপডেটটাও হচ্ছে যে এই যে ডেটা ড্রিভেন একটা কালচার। ঠিক আছে, আগে আমাদের ফেসবুকে যখন আমরা অ্যাড চালাতাম তখন কিন্তু আমাদের অডিয়েন্স সিলেকশনের একটা ব্যাপার থাকতো। বর্তমানে এই অডিয়েন্স সিলেকশনটাও পুরোপুরি হচ্ছে যে ডেটা নির্ভর হয়ে গেছে, মানে অডিয়েন্স সিলেক্ট করাই লাগে না, আমার ক্রিয়েটিভ থাকবে ভালো অ্যাঙ্গেলে, আমার প্রপারলি টার্গেট অডিয়েন্সকে বেস করে, এবং তারপর হচ্ছে যে আমার ফেসবুক মানে তাদেরকে আমরা হচ্ছে যে একটা থ্রু করব হচ্ছে যে ওইভাবেই হচ্ছে যে বড় ব্রড অডিয়েন্সের ভিত্তিতে। ফেসবুক হচ্ছে যে র্যান্ডমলি যারা ইন্টারেস্ট মনে করবে তাদের সামনে নিয়ে যাবে, এবং যারা আমার এই অ্যাডের মধ্যে রিয়্যাক্ট করবে বা হচ্ছে যে অপটিমাইজ হবে সেই অনুযায়ী কিন্তু আমার ডেটাটা অপটিমাইজ হবে। সো এই ডেটাটা যে অপটিমাইজ হলো বা আমার পিক্সেলটা যে কাজ করবে ফেসবুক পিক্সেল, এটার জন্য আমাদের মাস্ট মাস্ট একটা ওয়েবসাইটের দরকার হবে। এবং শুধু ওয়েবসাইট হলেই হবে না, আমাদের একটা প্রপারলি ফাস্ট লোডিং ওয়েবসাইট দরকার হবে, যে ওয়েবসাইটের ভিতর একটা ইউজার জার্নি প্রপারলি গাইড থাকবে, তার ল্যান্ডিং পেজটা থাকবে অপটিমাইজ, প্রপারলি কন্টেন্ট থাকবে, তার হেডিং থাকবে, তার প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, প্রোডাক্টের আরো ছবি থাকবে। একটা ইউজারের পারচেজিং ডিসিশনের জন্য যেই যেই ব্যাপারগুলো থাকা দরকার সেই ব্যাপারগুলো ইনক্লুড করে একটা ওয়েবসাইট থাকবে। আর ওয়েবসাইট আমার প্রত্যেকটা ইউজারের বিহেভিয়ার ট্র্যাক হবে, আমার ইউজার কতক্ষণ টাইম স্পেন্ড করলো, আমার ইউজার কোন ইভেন্ট করলো, প্রোডাক্টটা কতক্ষণ ভিউ করলো, প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলো কিনা, অ্যাড টু কার্ট করার পরে চেক আউট পেজে যে কোনো ঝামেলা হলো কিনা, বা ঝামেলা যদি হয় কেন হলো। এই পুরো ব্যাপারটা অপটিমাইজেশনের জন্য আমাদের একটা হচ্ছে যে সিস্টেম দরকার হয় বা ট্র্যাকিং সিস্টেম দরকার হয়, সেই ট্র্যাকিং সিস্টেমটা ওয়েবসাইট ছাড়া একটা পেজের মাধ্যমে সম্ভব না। তাই আমার মনে হয় যে একটা মানুষ যখন বিজনেস করতে আসে, একটা বিজনেসের কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকে। ঠিক আছে, সেই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা তার এনশিওর করা উচিত, এবং ওয়েবসাইটটা মাস্ট তার ব্যবসার জন্য লাগবেই। সো ওয়েবসাইট ছাড়া ব্যবসা করা মানে হচ্ছে যে আপনি এটা ব্যবসা করতে পারবেন না, বেশি দিন রানিং করতে পারবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনার এই ইউজারের বিহেভিয়ার বা জার্নি গুলা আপনি বুঝতেই পারবেন না, জানতেই পারবেন না ফেসবুক পেজের মাধ্যমে। আপনি হয়তো হ্যাঁ, একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনি মেসেজ ক্যাম্পেইন রান করে কিছু সেল পেতেই পারেন, কিন্তু ওইটা আপনি স্কেল বা বুঝতে পারবেন না যে কত, হয়তো 100 জন মানুষের ভিতর 2 জন কিনতেছে, আপনি কিন্তু 100 জন মানুষের সাথে কথা বলতে হতে হচ্ছে। ঠিক আছে, এখানে আপনার টাইমটাও যেমন লস হচ্ছে, আবার হচ্ছে যে আপনার একই সাথে কষ্টটাও বেড়ে যাচ্ছে, এবং একটা সময় যায় কিন্তু মানুষ বেশিরভাগ সময় হতাশ হয়ে যায়। তাই বর্তমান সময় হচ্ছে যে স্মার্ট চয়েস হচ্ছে যে আমাদেরকে মাস্ট বি হচ্ছে যে ওয়েবসাইটের থ্রুতে যেতে হবে। ফেসবুক পেজটা আমার একটা মাধ্যম বা শুরু করার মাধ্যম, একই সাথে ওয়েবসাইটটাও মাধ্যম আমার। তাই উদ্যোক্তাদের বা যারা করতে চায় তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনার একটা ফাস্ট লোডিং এবং হচ্ছে যে সুন্দর ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট নেবেন। বাজারে কিন্তু 4-5 হাজার টাকায় ওয়েবসাইট পাওয়া যায় বা আরো কম প্রাইসও থাকতে পারে, ঠিক আছে, বাট এই ওয়েবসাইট গুলা কিন্তু আপনার বেশি মানে আপনার বিজনেসের জন্য হেল্পফুল হবে না, মানে এটা একটা আপনার শর্ট টাইম ইনভেস্টমেন্ট হইতে পারে। কারণ হচ্ছে যে এই ওয়েবসাইট গুলো বেশিরভাগ ক্ষেত্রে অপটিমাইজ হয় না, বা আপনার দেখা গেছে আপনি অ্যাড রান করছেন, আপনার হয়তো 1,000 ভিজিটরের জায়গায় যদি 2,000 ভিজিটর একই সাথে যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সেক্ষেত্রে ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়। এই ধরনের আরো অনেক টেকনিক্যাল ইস্যু থাকে। ঠিক আছে, যেই ব্যাপারগুলা হচ্ছে যে একটা উদ্যোক্তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কারণ সে হয়তো $100 বা $500 অ্যাড রান করতেছে, তার ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে যে তার পুরোপুরি বাজেটটা ধর নষ্ট হয়ে যাবে, ফেসবুক তো ঠিকই তার টাকাটা কেটে নেবে। ঠিক আছে, তো আমার আমার সাজেশন হচ্ছে যে তার একটা ওয়েল অপটিমাইজ ফাস্ট লোডিং, ঠিক আছে, ওয়েবসাইট
ওয়েবসাইট এবং হচ্ছে যে একই সাথে ফেসবুক পেজ তো থাকবেই অ্যাড রান করার জন্য। এই দুইটাই একত্রে হচ্ছে যে শুরু করা উচিত। আমি আজকে ফেসবুক পেজ দিয়ে শুরু করব, 1-2 মাস পর বা 6 মাস পর ওয়েবসাইট দিয়ে শুরু করব, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ এখন হচ্ছে যে আমাদের এই টেকনোলজিক্যাল এআই এর যুগে বা ডেটা ড্রিভেন এই যুগে ওয়েবসাইট ছাড়া একটা বিজনেসের শুরু থেকেই একটা ইউজারের বিহেভিয়ার, জার্নি, কাস্টমারের যেই ব্র্যান্ডিং, এই ব্যাপারগুলা এনশিওর করা ইম্পসিবল। তার আমার আরেকটা কোশ্চেন ছিল, যেরকম মনে করেন নতুন উদ্যোক্তাদের মাঝে মানে প্রায় এই অনীহাটা দেখা যায় যে উনারা আছে না একা সব কাজ করতে চায়। উনারা কোনো টিম বানাতে চায় না বা কোনো টেকনিক্যাল সাপোর্ট নিতে চায় না, শুরুর দিকে কোনো টাকা এক্সট্রা খরচ করতে চায় না। সব কিছু চায় হলো মানে শর্টকাটে করতে বা কম টাকার মধ্যে সব কিছু সেরে নিতে চায়। তাহলে হুম এটা কি হুম। ভালো হবে যদি কোনো নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করতে চায়? সরি, আরেকবার একটু কোশ্চেনটা করবেন আমাকে প্লিজ? কোয়েশ্চেনটা হলো স্যার, নতুন উদ্যোক্তারা যখন ব্যবসা শুরু করে তখন হলো হুম উনারা কোনো টিম বানাইতে চায় না। উনারা কি করে মানে নিজেই একা সব কাজগুলো করতে চায়। যেমন হুম। যত ধরনের মানে কাজ আছে সব একাই করতে চায়, যার কারণে মনে করেন অনেক সময় হয় কি তারা মানে সবকিছু গুছায় নিতে পারে না। আবার কি করে উনারা কোনো টেকনিক্যাল সাপোর্টও নিতে চায় না, উনারা সব ম্যানুয়াল করতে চায় বা হাতে কলমে মানে খাতা কলমে সব লিখে লিখে করে। তাহলে এটা কি মানে লং লাস্টিং বিজনেসের জন্য কি এটা উপকারিতা আছে কোনো, বা না, এর আমার কোনো শর্ট, টিপস? বুঝতে পারছিস যে শর্ট টাইমে আমার হয়তো কিছু উপকার, আমি বেনিফিট পেতেই পারি, ঠিক আছে, যে একটা মানুষ হয়তো তার আরেকজন টিম মেম্বার দরকার হয় যায় না। কারণ একটা জিনিস দেখেন, একটা বিজনেস শুরু করতে আমার কিন্তু অনেক মানে অনেক কিছু স্টেপ গুলা পার হইতে হয়। যেমন হচ্ছে যে আমার অ্যাড রান করতে হয়, আমার ভালো ক্রিয়েটিভের কাজ করতে হয়, আমার ফেসবুক পেজে রেগুলার পোস্টিং করতে হয়, ইউজারকে প্রপারলি বুঝাইতে হয় যে আমার প্রোডাক্টটা কেন ভালো, কেন আমি অন্যের থেকে ভালো, ঠিক আছে, এই ধরনের একটা ট্রাস্ট গেইনের ব্যাপার থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ধরেন অর্ডার আসলে সেই অর্ডারটা ফলো আপ রাখা, ঠিক আছে, বা একটা এই কাস্টমার জানতে চাইছে হয়তো, তাকে ফলো আপ রাখা, তার সাথে কথা বলা, না তাকে তার অর্ডারটা প্লেস হইলে সেটা কুরিয়ারের কাছে পাঠানো, কুরিয়ারের থেকে আবার হচ্ছে যে তার কাছে পাঠানো, সে যে প্রোডাক্ট রিসিভ করলে আবার কুরিয়ারের কাছ থেকে টাকাটা নেওয়া, ঠিক আছে, বা যদি সে রিটার্ন করে সেই রিটার্নটা হচ্ছে যে ম্যানেজ করা। এই সকল কিছু কিন্তু অনেক বড় বড় স্টেপ, ঠিক আছে। একজন মানুষ, হ্যাঁ, এক্সপার্ট অনেক কিছু জানতেই পারে, কিন্তু একা তার কাছে সাথে কিন্তু এই পুরো সম্পূর্ণ ব্যাপার কিন্তু একা হ্যান্ডেল করা অনেকটা ইম্পসিবল হয়ে যায়। হ্যাঁ, আপনার যখন প্রথম শুরু হয়, আপনার হয়তো অর্ডার কম, আপনি নতুন শুরু করছেন, আপনার 5-6টা অর্ডার আসলে আপনি খুশি এখন, বা আপনার হয়ে যায়, আপনি টেস্ট করতেছেন মার্কেটে, ঠিক আছে, আপনার প্রোডাক্ট বা আপনার অফার নিয়ে টেস্ট করতেছেন, সেক্ষেত্রে হয়তো পসিবল। বাট আপনার যদি ইচ্ছে থাকে যে আমি হচ্ছে যে আমার বিজনেসটা প্রপারলি অপটিমাইজ করব, প্রপারলি হচ্ছে যে হ্যান্ডেল করব, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি অবশ্যই আপনার ম্যান পাওয়ার লাগবে, অথবা এমন একটা অটোমেশন সিস্টেম লাগবে যে সিস্টেম হচ্ছে যে আপনার 5জন মানুষের একা উপকার করবে। যেমন হচ্ছে যে আমাদের এই যে মলিকমের যে ফিচার, সেখানে জানেন আপনি যে এখানে অটোমেশনের বিভিন্ন ব্যাপার চলে আসে, যে তার কাস্টমারের যে স্টক রিপোর্ট, ঠিক আছে, তারপর হচ্ছে যে কাস্টমারের যে জার্নি, কাস্টমারের যে অ্যানালাইসিস, কোন প্রোডাক্টটা কতটুকু সেল হলো, আমাদের কুরিয়ার ইন্টিগ্রেশন, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু ইনক্লুডেড থাকে। ও আরেকটা চ্যালেঞ্জ থাকে কিন্তু ওই যে ফেক অর্ডার। বাংলাদেশে কিন্তু আমাদের যেহেতু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম একটা কালচার আমাদের এখানে গ্রো আপ করা, তো এখানে কিন্তু আমাদের এই যে ফেক অর্ডার সিস্টেমটাও কিন্তু অনেক মনে করেন যে মানে পপুলার একটা জায়গা, বা এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতেই হয়। কারণ হচ্ছে যে আপনার ইউজার হয়তো আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিলেন, সে কোনো কারণে প্রোডাক্টটা রিসিভ করলো না, ঠিক আছে, তখন কিন্তু আপনার এই পুরো টাকাটাই লস, অ্যাডের টাকাটাও লস, আপনি যে তার তার কাছে যে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছেন এই কুরিয়ার টাকাটাও আপনার লস। সো এখানে হচ্ছে যে কে ফেক অর্ডার করলো বা কে রিটার্ন কতটুকু করলো, কাস্টমার হেলথ বেনিফিট কেমন, হেলথ স্কোর কতটুকু, এইটা কিন্তু একটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবং যেটা আপনার ব্যবসা শুরু করার সময়, ঠিক আছে, শুরু করার জন্য বা আপনার মেন্টালি ব্যবসার গ্রোথ নিয়ে ভাবার জন্য, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু হেল্প করবে। কিন্তু আপনি যখন একা করতে যাবেন, আপনি কিন্তু এগুলো চিন্তা করতে পারবেন না, আপনার হুটহাট মাথা গরম হয়ে যাবে, হুটহাট আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, ঠিক আছে, এবং একই সাথে হচ্ছে যে আপনি হয়তো তখন ভাববেন যে আচ্ছা এগুলো সব ভুলভাল, কিছু করতে পারতেছি না, এরকম একটা বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো আপনার, আমার মনে হয় যে শুরুতে কেউ চাইলে একা শুরু করতেই পারে, কিন্তু ইন ফিউচার বা উইদিন শর্ট টাইমে তার একটা অটোমেশন সিস্টেম বা তার ম্যান পাওয়ার নিয়ে কাজ করা উচিত। তাছাড়া একটা বিজনেস দাঁড় করানো সম্ভব না। অনেকে ভাবে যে ই কমার্স জিনিসটা অনেক সহজ, খুব সহজেই শুরু করা যায়। হ্যাঁ, শুরু তো আপনি সহজেই করতে পারবেন, কারণ ফেসবুক চ্যানেল আছে, আপনি মানে খুব সহজেই আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন, খুব সহজে আপনি একটা অটোমেশন নিতে পারেন, ঠিক আছে। কিন্তু যে একটা ব্যবসার জন্য যে ইনভেস্টমেন্টটা দরকার হয়, ঠিক আছে, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার এখানে লাগবেই বা করতেই হবে, বা সেই পরিসরে আপনার আগাইতে হবে যখন আপনি লং টার্মে বা বড় করে কিছু ভাববেন, যে আমার বিজনেসটা দাঁড়াক, আমার বিজনেসটা একটা ব্র্যান্ডে পরিচিত হোক, ঠিক আছে, আমার বিজনেসটা নিয়ে আমি দূর ভবিষ্যতে এত দূর পর্যন্ত যেতে চাই। আপনি বুঝতে পারছেন? আমি কি হুম। বুঝাতে পারছি? হ্যাঁ,
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে সবাই যাতে, আমাদের দর্শকরা যারা দেখছে ওনারাও হয়তো বা বুঝতে পেরেছে, ওনাদের জন্য অনেক উপকারিত হবে মানে সব কথাবার্তাগুলো। আমার হুম। আরেকটা কোয়েশ্চেন ছিল যে মার্কেটিং নিয়ে। মার্কেটিং মনে করেন অনেকজন আছে যারা শুরুর দিকে মার্কেটিং করতে চায় না। মার্কেটিং কি ব্যবসা শুরু করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, নাকি এটা একটু ব্যাখ্যা করে দিতেন? হ্যাঁ, ডেফিনেটলি মার্কেটিং তো গুরুত্বপূর্ণ হওয়া উচিত। দেখেন, একটা মানুষ এখন কিন্তু, আপনি এটাও দেখবেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে এরকম অনেক অ্যাড আসবে বা অনেকেই আপনাকে ফেসবুক পেজেই মেসেজ করবে যে আপনি ফলোয়ার কিনুন, ঠিক আছে, 500 টাকায় 10,000 ফলোয়ার, ঠিক আছে, বা 20,000 ফলোয়ার, এরকম সাম কাইন্ড অফ লাইক দ্যাট অফার। ঠিক আছে, বাট এইগুলা কিন্তু আসলে মেক সেন্স করে না। দেখেন, একটা বিজনেস আপনি যখন শুরু করতেছেন, আপনি অনলাইনে যখন আসতেছেন, আপনার তো কেউ চিনে না, কেউ জানে না। ঠিক আছে, হু অ্যাম আই, আমি কে? আমাকে তো কেউ জানে না, চিনে না, বুঝে না। সো এই ব্যাপারগুলো তো আমার আগে কাস্টমারকে বুঝাইতে হবে যে আমি কে। আমি আজকে একটা এবিসিডি নামে একটা বিজনেস শুরু করলাম। তো এই 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 বিজনেসটাতে আমি যখন মানে আমি যদি অ্যাড না দিই, আমার আমার অফারটা মানুষ কিভাবে দেখবে, আমার জায়গাটা মানুষ কিভাবে দেখবে? যারা ফলোয়ার কিনে ওইগুলো কিন্তু সব থেকে বেশিরভাগ হচ্ছে বট ফলোয়ার। তো বট ফলোয়ার তো আপনার কোনো কাজে আসবে না। জাস্ট আপনার হয়তো কেউ আসলে দেখবে যে প্রোফাইলে এত এত ফলোয়ার আছে, বাট সেটা তো আপনার কাজে লাগবে না। সো মার্কেটিং জিনিসটা তো আপনার ডেফিনেটলি করতে হবে যে কোনো বিজনেসের জন্য। এটা শুধু ই কমার্স না, আপনি আজকে একটা লোকাল স্টোর দেন, আপনার সেখানেও মার্কেটিং এর দরকার হবে। ঠিক আছে, ই কমার্সের জন্য তো মার্কেটিং ডেফিনেটলি লাগবে। আপনার ফেসবুক পেজটাকে আপনার অপটিমাইজ করতে হবে কিছু, আপনার রিয়েল ফলোয়ার ক্যাম্পেইন চালাতে হবে। রিয়েল আপনার হচ্ছে যে যে ফানেলিংটা আমরা যে বলি, যে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, এই ফানেলিং করে আপনার অডিয়েন্স বিল্ড আপের কাজ আছে। এই মার্কেটিং অ্যাক্টিভিটি তো আপনার করতেই হবে। ধরেই তো আপনি ধরেন কনভার্সন অ্যাড দিয়ে আপনি সেল জেনারেট করতে পারবেন না, আমাদের ফানেলিং ওয়াইজ আগাইতে হয়। কারণ এই অ্যান্ড্রোমেটার এই আপডেটটাও কিন্তু এই ফানেলিং এর সাথে কানেক্টেড, বা কাস্টমার বা ইউজারের জার্নির সাথে কানেক্টেড। ঠিক আছে, আমাদের টপ অফ দ্য ফানেল বা কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় ফানেলের। ঠিক আছে, কাস্টমারকে জানাতে হয়, বোঝাতে হয় যে আমি কে, ঠিক আছে, কেন মানে আমি অন্যের থেকে আলাদা। আমাদের কাস্টমার রিভিউ পোস্টিং করতে হয় বা সোশ্যাল প্রুফ দেখাতে হয়, যাতে কাস্টমার বিলিভ করে যে হ্যাঁ, আমার এখান থেকে নিয়ে মানুষজন উপকৃত হচ্ছে, আমি সঠিক সময়ে সঠিক পণ্যটা তাদের কাছে পৌঁছাতে পারছি, আমি যতটুকু প্রমিস করতেছি যে এই জিনিসগুলো পাবে আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা নিলে, ততটুকু আমি এনশিওর করতে পারতেছি। এবং একই সাথে আমার অফার বেস কন্টেন্ট থাকে যেটা বটম অফ দ্য ফানেল। ঠিক আছে, সেখানে আমরা হচ্ছে যে তাদেরকে ফাইনালি কাস্টমারকে পুশ দিই মার্কেটিং অ্যাঙ্গেল থেকে, যে কেন আমাদের প্রোডাক্টটা পারচেস করা উচিত, বা আমার প্রোডাক্টটা পারচেস করলে এখন আপনি ইন বেনিফিট কি পাবেন। তো মার্কেটিং জিনিসটা আসলে আমার তো ডেফিনেটলি লাগবে। আমার মার্কেটে পরিচিতি হওয়ার জন্যই হচ্ছে আমার মার্কেটিং, ব্র্যান্ডিং, এইগুলো নিয়ে কাজ করতে হয়। মানুষের ইমোশনালি কানেকশন বা মানুষের সাথে যে অনুভূতির, মানুষের যে, যেহেতু ফেসবুকটা আমাদের কিন্তু একটা ট্রিগার বেস বা ইমোশনাল একটা মার্কেট প্লেস। ঠিক আছে, এখানে মানুষজন কিন্তু প্রোডাক্ট কেনার জন্য আসে না। এখানে মানুষজন আসে হচ্ছে তাদের জাস্ট এন্টারটেইন হওয়ার জন্য, তাদের হচ্ছে যে রেগুলার লাইফের বিভিন্ন আপডেট শেয়ার করে বা অন্যের লাইফের আপডেট গুলো দেখে। এর ফাঁকে আমাদের হচ্ছে যে একটা প্লেস করতে হয় এমন ভাবে যেন তারা ইমোশনালি কানেক্টেড হতে পারে, তাদেরকে ইম্পালস বাইং একটা যেন আমরা বিহেভিয়ার দিতে পারি। তো এই জায়গাটা এনশিওর করার জন্য বা যে কোনো বিজনেসের জন্য ই কমার্স ছাড়া আমাদের হচ্ছে যে মার্কেটিংটা অবশ্যই অবশ্যই প্রয়োজন। মার্কেটিং ছাড়া আপনি একটা বিজনেস মানে শুরুই করতে পারবেন, মানে গ্রোই করতে পারবেন না। আপনি আজকে একটা হয়তো ফেসবুক পেজ খুলে বসে আছেন, ঠিক আছে, আপনি রেগুলার পোস্টিং করতেছেন, আপনি প্রোডাক্টের পোস্টিং করতেছেন বা আপনি আদার্স পোস্টিং করতেছেন, বাট আপনার এখানে ফলোয়ার নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই নেই। তো সেটা তো আপনার কোনো ইম্প্যাক্টফুল হবে না, আপনার সময়টা নষ্ট হবে। হ্যাঁ, সো মার্কেটিংটা আমাদের ডেফিনেটলি ডেফিনেটলি অনেক অনেক ইম্পর্টেন্ট। হুম। এদিকে মার্কেটিং নিয়ে আমার একটা কথা মনে পড়লো, যে মানে মার্কেটিং করার সময় যখন আমরা অ্যাড চালাই, তখন হলো আমাদের যে অডিয়েন্সটা বা টার্গেট অডিয়েন্সটা আমরা হিসাব করি, ওটা কি মানে ব্রড টার্গেটিং করা উচিত নাকি ন্যারো টার্গেটিং করা উচিত? আমাদের শুরুতেই হচ্ছে যে অ্যান্ড্রোমেটারির সময় অবশ্যই ব্রড টার্গেটিং নিয়ে কাজ করা উচিত। কারণ ব্রড টার্গেটিং একটা টপ অফ দ্য ফানেলের ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন। সাপোজ আমি ব্রড টার্গেটিং যখন করব, সাপোজ 1 লক্ষ মানুষ আমার হচ্ছে যে একটা শো করলো বা দেখলো, রাইট? 1 লক্ষ মানুষ যখন দেখবে, ঠিক আছে, তারপর হচ্ছে যে আমার কি আসে মিডল অফ দ্য ফানেল। তাই আমি আরেকটা এমন কন্টেন্ট দিব, সেটা আমার সোশ্যাল প্রুফ হইতে পারে বা আমার বিফোর আফটার কম্পারিজন হইতে পারে, বা সামথিং কাইন্ড অফ এরকম কিছু হইতে পারে যে যেটার মাধ্যমে তার ডিসিশন নিতে সুবিধা হবে বা ইউজারের, কাস্টমারের। তখন হচ্ছে যে আমার ওই যে 1 লক্ষ মানুষ যে দেখলো, তারপর হয়তো মিডল অফ দ্য ফানেলে আমার সেম অফারটা আরো হয়তো 50,000 মানুষ দেখলো। ঠিক আছে, এবং যে আমি ফাইনালি যখন বটল অফ দ্য ফানেলে আসবো, সেখান থেকে যায় দেখা গেছে আমার 100, 200, 300 বা 1,000 মানুষজন পারচেস করবে। ফানেলিংটা কিন্তু এইভাবে হয় যে 1,50,000, তারপরে হচ্ছে যে 1,000। এবার দেখবেন যে ফানেলিং এর লাস্ট পর্যায়টা বা বফুটা আমাদের কিন্তু ন্যারো হয়ে যায়, রাইট?
তো আমাদের হুম। হচ্ছে যে এই জায়গাগুলো অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে, আমাদের ব্রড অডিয়েন্স নিয়ে টার্গেট করতে হবে, কারণ এখন আমাদের ন্যারো অডিয়েন্সের কোনো সুযোগ এই 2025 সালে শেষ হয়ে গেছে, 26 সালে তো নাই, নাই বলতে পারেন। আমাদের ব্রড টার্গেটিং নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের অ্যাডটা অপটিমাইজ হবে ওয়েবসাইটের ইউজারের বিহেভিয়ারের উপর ভিত্তি করে, এআই ড্রিভেন, যেটা মেটার এই যে অ্যান্ড্রোমেটার আপডেটের সাথে পুরোপুরি কম মানে রিলেটেড, এবং সেই অনুযায়ী আমাদের ব্রড টার্গেটিং নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে আমার স্কেলিং, অপটিমাইজেশন, সব ব্যাপারগুলো আস্তে আস্তে আসবে, যেটা আমরা হচ্ছে যে GA4 বা ট্র্যাকিং অ্যানালাইসিস করে বা ইউজারের বিহেভিয়ার অ্যানালাইসিস করে দেন হচ্ছে যে আমরা কন্টেন্ট ডিজাইন করে তারপরে ডিসিশন নিব। আমাদের কি কোনো ইউজাররা কি প্রশ্ন করছে? একটু দেখবেন কমেন্টে, কেউ হয়তো প্রশ্ন করতেছে, তাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের সাথে নাইনও আছে, নাইনও কিছু প্রশ্নের অ্যান্সার দিবে। সৈকত ভাইও আছে আমি দেখতে পাচ্ছি। হ্যালো মিনহাজ। হ্যালো। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, আমার কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ মানে হ্যাঁ প্রশ্ন, শুনতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আশা করি আপনার আরেকটা আমার উত্তর বুঝ। হ্যাঁ হ্যাঁ আপনি উত্তর বলে দেখবেন যে বুঝি। আমাদের কমেন্টে কেউ প্রশ্ন করেছে কিনা, ঠিক আছে? আমাদের প্রশ্নগুলা আমাদের নেওয়া উচিত, ঠিক আছে? আমি তো অনেক কথা বললাম, কেউ হয়তো প্রশ্ন করেছে। আমাদের সাথে তো ধন্যবাদ নাইন স্যার। যুক্ত আছে, আমি সৈকত ভাই যুক্ত আছে, ঠিক আছে? তারাও প্রশ্ন করবে। জি জি, হ্যাঁ, প্লিজ। ধন্যবাদ স্যার। যেহেতু আপনি আমাদের মার্কেটিং এক্সপার্ট, তো অনেক দর্শকের কাছে এমন একটা কোশ্চেন থেকে যায় যে যদি আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্ট সারা জীবনের জন্য বিক্রি করার চেষ্টা করে থাকি বা আমাদের ইচ্ছে থাকে, ট্রেন্ড শেষ হয়ে গেলেও কি সেই ব্যবসাটা কন্টিনিউ রাখা সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। এটা এখানে হচ্ছে যে আমার যখন আমি ব্র্যান্ডিংটা প্রপারলি করতে পারবো, আমার বিজনেসের যখন মার্কেটিং অ্যাঙ্গেলটা করতে পারবো, তখন হচ্ছে যে ডেফিনেটলি আমার যে কোনো একটা সিগনেচার আইটেম নিয়ে, ঠিক আছে, আমি বিজনেস করতেই পারি। ঠিক আছে, কিন্তু কেউ যদি এটা যদি থিঙ্কিং করে যে আমি একটা প্রোডাক্ট নিয়ে সারা জীবন বিজনেস করবো, অন্য কোনো প্রোডাক্ট ভেরিয়েশন আনবো না, সেক্ষেত্রে তার জন্য চ্যালেঞ্জিং থাকতে পারে, বা হচ্ছে যে তার হয়তো তার মার্কেট স্ট্রাকচারটা, তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওইভাবেই তখন সাজাতে হবে, যে সে একটা প্রোডাক্ট কেন্দ্রিক বা একটা সার্ভিস কেন্দ্রিক ফিচার নিয়ে সে আগাচ্ছে। তার তখন ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসের মধ্যেই তখন তার ভেরিয়েশন বা ডিফারেন্ট কাইন্ড অফ অফার বা ডিফারেন্ট টাইপ অফ, ঠিক আছে, ফিচার্স বা বেনিফিটস তার এই প্রোডাক্টের মধ্যে বা সার্ভিসের মধ্যে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, সবই সম্ভব আমাদের। ঠিক আছে, আমাদের কথা হচ্ছে যে আমরা কতটুকু সুন্দর করে আমাদের মার্কেটটা সাজাচ্ছি, স্ট্র্যাটেজি সাজাচ্ছি, এবং কত সুন্দর করে আমাদের বিজনেসের ব্র্যান্ডিংটা আমরা করতে পারছি। মিনহাজ, আমাদের মনে হয় কমেন্টে কিছু ইয়ে আসছে, কোশ্চেন আসছে, আপনি কোশ্চেন গুলা আমাদের অ্যান্সার করা উচিত। সেটা হচ্ছে যে আমাদের এই যে নাইন আছে, নাইন হচ্ছে যে আমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার করতে পারবে। আপনি একটু দেখবেন। মিজান ভাই, আমার একটা সাজেশন লাগবে। আমাদের সেটা আমাদের হচ্ছে কমেন্ট বক্স, কমেন্ট বুঝতে বুঝছে ওই যে ফেসবুক লাইভে কমেন্টে যান। স্যার আমাদের আমার নেটে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি চেক করতে পারছি না। আপনি একটু আচ্ছা যদি ঠিক চেক আছে, করতেন সমস্যা নাই, তাহলে আমি আমার আমি জন্য দেখছি। উপকারিত হতো। আচ্ছা আচ্ছা, না, আচ্ছা, এখানে আমাদের সাথে সৈকত ভাইও অ্যাড হয়েছেন। ঠিক আছে, আমাদের মুবিন হক নামের একজন ভাই প্রশ্ন করছেন। ঠিক আছে, তার প্রশ্নগুলোর উত্তর হচ্ছে যে আমি নাইনকে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেটা হচ্ছে আমাদের নাইন হচ্ছে যে আমাদের এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তাই আছে সফটওয়্যার সেলসে, এবং সৈকত ভাই গ্রোথ এক্সপার্ট হিসেবে আসে, এবং নাইনও একই সাথে বিজনেস ডেভেলপমেন্ট নিয়েও কাজ করে। তো তাদেরকে আমি চাচ্ছি যে পার্টিসিপেট করুক। তো আমাদের মুবিন হক নামের এক ভাই প্রশ্ন করেছে যে আমি হচ্ছে যে নতুন। ভাইয়েরা আমার কি শুনতে পাচ্ছেন দুইজনই, নাইন এবং সৈকত ভাই? এই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা অ্যাকচুয়ালি একটা কোশ্চেন ছিল আপনার কাছে, মিজান ভাইয়ের কাছে, যে আহ, আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই, আমাদের আসলে অনেক জুনিয়র ভাই থাকে, যারা হয়তো আমাদের ইউনিভার্সিটি জুনিয়র বা স্কুলে পড়াশোনাকালীন তাদের সাথে আমাদের পরিচয় ছিল। তো পরবর্তীতে তারা একটা সময় কিন্তু এখন মোটামুটি একটা পর্যায়ে এসছে, এবং তারা অনেক সময় হয়তো এরকম হতে পারে যারা স্টুডেন্ট লাইফে কিছু একটা করতে চায়, কোন একটা সাইড বিজনেস করতে চায়, সাইড হাসেল হিসেবে একটা বিজনেসকে দাঁড় করাতে চায়। তো স্টুডেন্টদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, বা কিভাবে তারা বিজনেসটাকে শুরু করতে পারে? থ্যাংক ইউ ভাই, সুন্দর প্রশ্ন। স্টুডেন্টদের জন্য আমার পরামর্শ থাকবে যে তারা হচ্ছে যে অ্যাটলিস্ট হচ্ছে যে ফেসবুক পেজ, তারা যদি শুরু করতে চায় ফেসবুক পেজের মাধ্যমে শুরু করতে পারে, এবং একই সাথে তারা হচ্ছে যে কিছু যদি ইনভেস্ট, এখানে তো লাগবেই, আসলে কিছু করার নেই বর্তমান সময়ে। আগে যেমন আমরা গ্রুপ মার্কেটিং এর অনেক সুযোগ ছিল, অবাধ সুযোগ ছিল, বা একটা স্প্যামিং এর অনেক সুযোগ ছিল, এখন বর্তমানে এই সুযোগগুলো নাই। বাট সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে শুরু করতে পারেন। কিছু ক্যানভা ডিজাইন আপনারা শিখবেন। এআই মাধ্যমে হচ্ছে যে অনেক কন্টেন্ট এখন
এখন লেখা যায়, অনেক কন্টেন্ট অপটিমাইজ করা যায়, আপনি অডিও, ভিডিও, ইমেজ সবকিছুই আপনি এআই এর মাধ্যমে হচ্ছে যে জেনারেট করতে পারবেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনার প্রপারলি শেখা উচিত। ঠিক আছে, একটা বিজনেস কিভাবে রান করে, ব্র্যান্ডিংটা কিভাবে কাজ করে, মার্কেটিং এর বেসিক ফান্ডামেন্টাল গুলা তাদের শেখা উচিত। শিখে তারপরে হচ্ছে যে তাদের একটা বিজনেসে যাওয়া উচিত। সেক্ষেত্রে তারা যদি ওয়েবসাইটটা বিয়ার করতে নাও পারে, যদি ওয়েবসাইটটা খুবই ম্যান্ডেটরি এখন বর্তমানে, অ্যাটলিস্ট ফেসবুক পেজের মাধ্যমে তার পরিচিত মানুষজনের কাছে সেল করা উচিত, বা পরিচিত কানেক্টিভিটি বা কমিউনিকেশনের মাধ্যমে তাদের সাথে যাওয়া উচিত বা সেল করে দেন হচ্ছে যে তাদের থেকে রিভিউ কালেক্ট করা, তাদের থেকে রিভিউ কালেক্ট করে আবার ফেসবুকে পোস্টিং করা, বা বিভিন্ন ভাবে যারা মানে কিছু যদি এরকম ই কমার্স রিলেটেড হেল্প গ্রুপ থাকে তাদের সাথে হচ্ছে যে কমিউনিটি বিল্ড আপ করে, বা তাদের নিজস্ব গ্রুপও যদি বিল্ড আপ করতে পারে, এভাবে তারা ছোট পরিসরে বিজনেসটা শুরু করতে পারে। বাট তারা যদি বড় পরিসরে যখন করতে চায় বা একটু স্কিলি যখন করতে যাবে, তখন তাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে বা একটা অটোমেশনের প্রয়োজন হবে। ঠিক আছে, যেহেতু স্টুডেন্ট তাদের আমি ধরেই নিলাম যে ইনভেস্টমেন্ট নাই ওইভাবে করার মতো, তো সেক্ষেত্রে তাদের আসলে এই স্কিল গুলা গ্যাদার করা উচিত, কারণ তারা ধরেই শুরুতে কিন্তু তারা গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর বা কন্টেন্ট রাইটার নিতে পারবে না। তো এই এআই এর মাধ্যমে এখন কিন্তু তারা অনেক কাজই অপটিমাইজ করতে পারে। আমাদের এই যে নতুন যে গুগলের আপডেট আসছে, গুগল জেম, গুগল নোটবুক এলএলএম, পারপ্লেক্সিটি বা চ্যাট জিপিটি তো আছে, এগুলা হচ্ছে যে প্রপারলি সে তার ইউটিলাইজেশনটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং একটা বিজনেস বা মার্কেটিং কিভাবে কাজ করে, ব্র্যান্ডিং কিভাবে কাজ করে, এই পুরো ব্যাপারগুলা তার স্টাডি করে সে হচ্ছে যে আমার মনে হয় ছোট পরিসরে সে আগাতে পারে। থ্যাংক ইউ আপনার ইনসাইটটার জন্য। এছাড়া আমার একটা কোশ্চেন আপনার নারায়ণ সাহেব হয়তো দিতে পারবেন, যে আমরা যখন কথা বলি আমাদের কাস্টমারদের সাথে, বা আমাদের ক্লোজ যারা খুব ভালো পজিশনে আছেন, বিজনেস করছেন, অনেকদিন যাবত অনলাইন ভিত্তিক বিজনেস করছেন, তো তাদের একটা বড় প্রবলেম হচ্ছে তারা ফেক অর্ডার আসে অনেকগুলা। এই ফেক অর্ডার ট্র্যাকিংটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখা যাচ্ছে একটা ফেক অর্ডার আসলে কিন্তু তাদের ডেলিভারি চার্জ হিসেবে 100-150 টাকা কিন্তু তাদের উপর চলে আসে। তো এটা যদি প্রত্যেকদিন 4টা বা 5টা হয় বা 10টা হয়, সেক্ষেত্রে কিন্তু 1000 থেকে 1500 টাকা পর্যন্ত তাদের উপর লস হিসেবে কাউন্ট হয় আর কি। তো এটাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি, বা এই ধরনের সলিউশন গুলো কি আমরা ইউজ করতে পারি কিনা আমাদের ই কমার্স বিজনেসে? আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শোনা কথা যাচ্ছে আপনার শোনা কথা। যাচ্ছে নাই। কথা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে সৈকত ভাই যেটা কোশ্চেন করছিল যে ফেক অর্ডার নিয়ে, আসলে আমরা মানুষের ইনসাইটস গুলো কালেক্ট করার চেষ্টা করেছি। সেখানে দেখা যায় যে আসলে প্রতিদিন যদি 100টা অর্ডার আসে পার ডে, দেখা যায় এর ভিতরে হচ্ছে 20 মিনিমাম 20% হচ্ছে ফেক অর্ডার আসছে। দ্যাট মিনস আপনার 100টা অর্ডার আসলে 20টা যদি আপনার ফেক অর্ডার আসে, তাহলে ফেক অর্ডার যেগুলো কুরিয়ার করে দিচ্ছেন ওই টাকাটা কিন্তু অলরেডি আপনার লস হয়ে যাচ্ছে। সো দিন শেষে দেখা যায় যে ওই 20টা যে আপনার কুরিয়ার টাকা চলে গেল, আলটিমেটলি ওই প্রফিটটা আর থাকে না। সো এই কারণেই এই আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে, এই ক্লায়েন্ট ওনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমাদের একটা টুলস আসলে ইন্টিগ্রেট করা হয়েছে আমাদের মলিকমে। সেই আহ, যখন একটা প্রোডাক্ট হচ্ছে অর্ডার হবে, ওই যে নাম্বার থেকে অর্ডার হচ্ছে, ওই নাম্বারের এগেনস্টে আমরা একটা ডেটা পাবো, এবং এই ডেটাটা একদম রিয়েল ডেটা, রিয়েল এপিআই থেকে আসবে। দ্যাটস ওয়াই যে ওনার যে বিজনেস করছে, সে কিন্তু ওই যে অর্ডার পাওয়ার সাথে সাথে উনি কিন্তু ইনশিওর হয়ে যাচ্ছে এটা ফেক অর রিয়েল। ওখানে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্স দেখানো হবে বিভিন্ন কুরিয়ার সাইট থেকে। সো আর এইটা কিন্তু খুবই রিয়েল টাইমে আপডেট হয়। দ্যাটস ওয়াই এখানে কোনো ফেক হওয়ার কোনো সুযোগ নাই। সো আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার অর্ডার যখন আসছে, আপনি তার স্ট্যাটিস্টিক অনুযায়ী আপনি যদি তাকে সর্ট আউট করে ফেলতে পারেন প্রথমে যে এটা ফেক অর রিয়েল, তো সেখানে কিন্তু আপনার হচ্ছে প্রফিটটা অনেক সেখানে প্রফিট রেশিওটা অনেক বৃদ্ধি পায়। কারণ 20% যখন আপনার হচ্ছে লস হয়ে যাচ্ছে প্রতিদিন হচ্ছে কুরিয়ার সার্ভিস চার্জ, সো ওইটা যদি আপনি রিডিউস করতে পারেন, দেখা যায় যে টোটাল যে প্রফিটটা থাকে সেটা আস্তে আস্তে রিডিউস হয়। সো এখানে আমাদের যে কাস্টমার গুলো আছে, আমাদের ক্লায়েন্ট বেসটা তো বহুত, তো ওনাদের সাথে আসলে এই বিষয়ে যে কথা বলার পরে যে মনে হয়েছে এই টুলসটা নেওয়ার পরে ওনাদের আসলে বিজনেস গ্রোথটা অনেক হাই। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল সৈকত স্যার এবং নাইন ভাইয়ের জন্য, যে মানে একটা ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হলো কিন্তু সেলস করা।
সেল করা, কোন নিজের প্রোডাক্ট অন্যজনের কাছে সেল করা। কিন্তু আমরা প্রায় দেখি কি 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমার কাস্টমারকে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বোঝালাম, কিভাবে কাজ করে, সার্ভিসগুলো বুঝালাম। সব কিছু বোঝানোর পরে কাস্টমার একটা উত্তর দেয়, আমি আপনাকে ভেবে জানাচ্ছি। কিন্তু দিনের পর দিন চলে যায়, কাস্টমার আর ভেবে জানায় না। এটার মানে কারণ কি? মানে এই কারণে মানে সেল কি মানে কিভাবে সেলে কনভার্ট করা যায় এই কাস্টমারদের? যদি নাইন ভাই আর সৈকত স্যারের মধ্যে যে কেউ উত্তর দিতে ইচ্ছুক থাকেন, একটু মানে কানেক্ট করবেন। মিনহাজ, আপনার কথা আমি শুনতে পাই না, আবার বলেন, একটু রিপিট করবেন প্লিজ। না, আমি বললাম যে অনেক কাস্টমার আসে এমন যে উনাকে আমি সবকিছু বুঝালাম, তারপরে কি হয় কি উনি আসে না, যার সময় একটা কথা বলে যে আচ্ছা আমি আপনাকে ভেবে জানাচ্ছি। মানে এইসব কাস্টমারদের মানে সেলসে কিভাবে কনভার্ট করা যায়, উনাদের কাছে কিভাবে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করব। আচ্ছা, বুঝতে পারছি। তো এরকম ধরনের কাস্টমার আসলে প্রচুর পরিমাণে আছে। ওনাদেরকে আসলে রেগুলার ফলো আপের উপরে রাখাটাই মনে হয় সবচেয়ে উত্তম পন্থা। ওনারা বলবে যে পরবর্তীতে আমরা ভেবে জানাচ্ছি।